Bismillahir Rahmanir Rahim. Today I will explain a particular term of indefinite integrals, which is the definition of area as a limit using sigma notation. তোমরা কিছু ফর্মুলা আগে পড়েছো, যে স্লাইডটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই সবগুলোই তোমাদের 9-10 এ হায়ার ম্যাথমেটিক্সে ছিল। আমার মনে হয় তোমরা, আমি হারিয়ে গিয়েছিলাম, আমার নেটওয়ার্কটা আউট হয়ে গিয়েছিল, তো আসলে এইভাবেই আমাদের লেখাপড়া করতে হবে অনলাইন। এবং খুব শীঘ্রই তোমরা মেসেজ পেয়েছো যে ইস্টার্ন ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলি খুলে দিচ্ছে after 27th of this month. So before this 27 you have to, that is Eastern University including all universities, have to complete their registration of COVID-19 there is for their students, teacher, employee, etc. etc. এটা সম্পন্ন করতে হবে, তারপরে আমরা ইউনিভার্সিটিগুলি নিয়ম অনুযায়ী খুলতে পারবে। তো স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, দ্য ডেফিনিশন অফ এরিয়া অ্যাজ এ লিমিট সিগমা নোটেশন, নতুন একটা টপিক, তাই আমি নতুন টপিকটা পুরোপুরি আপাতত বোর্ডে পড়াবো, দেন ফাইনালি আমরা আবারও রিপিট করব যে আমরা কি শিখলাম স্লাইড বেসড। শুরুতে স্লাইড ঘোরালে হয়তোবা তেমনটা বুঝবে না। ওকে, সো চলো, সিগমা নোটেশন জিনিসটা তোমরা এর আগে পড়েছো। দিস ইজ কল্ড সামেশন। সাপোজ সামেশন k equals to 1 to 5 and function is say k, only k, এটা মানে হলো k এর মান 1 2 3 4 5 এগুলি সব সাম হবে, that is 1 plus 2 plus 3 plus 4 plus 5। এই হলো এর অর্থ। তার মানে আমরা পড়াচ্ছি সিগমা নোটেশন। এর একটা রেজাল্ট আছে না, ভেরি সিম্পলি উই ক্যান অ্যাড দিস ওয়ান, যে এই পর্যন্ত 10, এটা মনে হয় 15 আসতেছে। আমরা কি বুঝতেছি? ওকে, দিস ইজ সিগমা নোটেশন। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সে ফর এক্সাম্পল another example, এটাই দিচ্ছি k equals to 1 to 5, সাপোজ k স্কয়ার, তাহলে এটা হবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার। এটা কিন্তু আবার মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবো না, তাই না? আমরা কিছুক্ষণ পরে একটা ফর্মুলা দিব, যে ফর্মুলাগুলি দিয়ে এগুলি পারবো। আমরা যদি আরেকটা সিগমা নোটেশন কনসিডার করি, সাপোজ k equals to 1 to 5, k কিউব, it means 1 cube 2 cube 3 cube 4 cube 5 cube। এটাও কিন্তু আমরা জানি না, প্রথমটা পেরেছি কারণ ছোট ছিল। তবে এই টাইপের ফর্মুলা আছে 3টি, ফর কে, কে স্কয়ার, কে কিউব। চলো আমরা ফর্মুলাগুলি একটু সাইড নোট করে লিখি। প্রথম যে ফর্মুলাটা, সাপোজ সামেশন অফ k equals to 1 to n k, এর মানে কি? এর মানে হলো 1 2 3 ডট 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 প্লাস n। খেয়াল করে দেখিও, ডট ডট ডট, 3টা ডট, 3 ডটের একটা মিনিং আছে, এন্ড সো অন, এন্ড সো অন। তাহলে এটার একটা ফর্মুলা হলো এই টাইপের, n n plus 1/2। এই ফর্মুলাটা তোমাদের 9-10 এ ছিল জেনারেল ম্যাথেরই ধারাতে, কোন চ্যাপ্টারে মনে নাই আমার। ঠিক একইভাবে দ্বিতীয়টার জন্য summation of
k equals to 1 to n, প্রথমটা ছিল k equals to 1 to 5, এই জন্য 5 পর্যন্ত লিখেছি। আর এখানে কিন্তু ফর্মুলা দিয়েছি k equals to 1 to n, এই জন্য n পর্যন্ত লিখেছি। n এর মান অজানা না, তাই আমরা and so on ইউজ করেছি। আর এটা যদি হয় k স্কয়ার, তাহলে হবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। আর এই রেজাল্টটা হবে n, then n plus 1 twice n plus 1 divided by 6, এইটারও ফর্মুলা আমরা আগে শিখেছি, n plus 1 twice n plus 1 divided by 6। আর সর্বশেষ যে কিউবের যে ফর্মুলাটা k equals to 1 to n k কিউব, এটা মানে হলো 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এই রেজাল্ট আর প্রথম রেজাল্টটা সেম, সামান্য পরিবর্তন। কিরকম? আমরা প্রথম রেজাল্ট আগে লিখব n plus 1/2, এটা তো একই, পরিবর্তনটা কোথায়? পরিবর্তন হলো এই পুরোটুকুর উপর একটি স্কয়ার বসবে। তার মানে তিনটা ফর্মুলাকে আমরা দুই ফর্মুলায় ট্রান্সফার করছি। একটি হলো সিম্পল k হলে n into n plus 1/2, আর কিউবের সময় n into n plus 1/2 দেন হোল স্কয়ার, বাট স্কয়ারের সময় n plus 1 into twice n plus 1/6। তাহলে আমরা 9-10 ধারাতে এই তিনটি অঙ্ক আমরা করে আসছিলাম, জাস্ট এখন আমরা একটু রিভিউ করে নিলাম। সিগমা নোটেশন দিয়ে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল করতে হবে, এই জন্য এই ধারাগুলি আমাদের কাজে লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সিগমা নোটেশন ইউজ করে আমরা মূলত কিভাবে ইন্টিগ্রেশন করি এই জিনিসটা একটু সংক্ষিপ্তভাবে দিব। তোমাদেরকে যে স্লাইড দিয়েছি সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, তো ওইটারই একটু সংক্ষিপ্ত ভার্সন আমি দেখাচ্ছি। সে ফর এক্সাম্পল একটি ফাংশন f of x, এই ফাংশনে যদি আমরা ইন্টিগ্রেশন করি একটি সীমানা থেকে, সাপোজ এই সীমানাটা হলো a, x এর মান a, আর এই সীমানা হলো x এর মান b, তাহলে x axis y axis ফাংশনাল ভ্যালু, দিস ইজ f of x। তাহলে আমরা ইন্টিগ্রেশন করে এই এলাকাটা পাবো। এইটা মনে হয় আগেও আমরা বলেছিলাম, তাই না? দিস ইজ এরিয়া, ঠিক আছে? এখন হ্যাঁ, এই এরিয়াটাকে সিগমা নোটেশনের সাহায্যে আমরা কিভাবে করব সেটা আমি একটু ডান সাইডে আবারও দেখাচ্ছি। একই জিনিস মনে করো কাছাকাছি লিখলাম, দিস ইজ f of x। এখন আমরা এই ইন্টারভেলটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিলাম, সাপোজ দিস ইজ a আর এটা মনে করো b। এখন আমরা এই টোটাল a টু b ইন্টারভেলটাকে n সংখ্যক ভাগে ভাগ করে নিলাম, সে x, অরিজিন y, একটা অরিজিন ইত্যাদি ইত্যাদি। এখন ভাগগুলি কিভাবে ভাগ করা যায়? মনে করো যে প্রথম ভাগটা নিলাম আমরা এতটুকু, দ্বিতীয় ভাগটা নিলাম মনে করো এতটুকু, এভাবে তৃতীয় ভাগটা, সে ফর এক্সাম্পল আমরা এইভাবে ভাগ করতে থাকলাম, n সংখ্যক ভাগে ভাগ করতে থাকলাম। ফাইনাল ভাগটা নিলাম মনে করো যে এতটুকু। এখানে আমরা গ্যাপ রেখেছি বোঝানোর জন্য। সো এই ভাগটার জন্য একটা পার্টিকুলার ইন্টারভেল, দেখো প্রথম ইন্টারভেল, দ্বিতীয় ইন্টারভেল, তৃতীয়, এইভাবে n সংখ্যক ইন্টারভেলে ভাগ করেছি। n এর মান আমরা জানি না, তাহলে এই প্রথম পোরশনটাকে ফার্স্ট ইন্টারভেল, অর্থাৎ আমাদের ইন্টারভেলটাকে x1 x2 আপ টু xn মাইনাস 1 ভাগে ভাগ করেছি। 1 2 3 এভাবে n-1 ক্যালকুলেশন করলে টোটাল একটা বেশি হবে,
কারণ হিসাবটা হলো এটা একটা x1 হবে a আর xn হবে এই জায়গায়। সো টোটাল ক্যালকুলেশন করলে একটা পোরশন বেড়ে যাবে। আমি এই জিনিসটাকে এইভাবে লিখে দেখাতে পারি যে আমরা যে সাব ইন্টারভ্যালটা ধরেছিলাম সেটা হলো b মাইনাস a ডিভাইডেড বাই n, n সংখ্যক ভাগে আমরা ভাগ করেছি। তাহলে টোটাল ডিস্টেন্স হলো b থেকে a, এই পুরো এলাকাটাকে আমরা n সংখ্যক ভাগে ভাগ করেছি। n এর মান 100 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, নো প্রবলেম। এখন আসো এই সাব ইন্টারভ্যালটাকে আমরা আবার এরিয়ার জন্য আরেকটু স্পেশাল কনসিডারেশন হলো, ধরো তাতে কালি আসেনি, ধরো আমরা এমন একটা জায়গায় একটা হাইট কনসিডার করলাম, এই ডট ডট হাইট, এই হাইটটার নাম দিলাম আমরা x1 ড্যাশ। আর প্রথমে x1 ছিল কিন্তু প্রথম রেড কালার, পরের হাইটটা আমরা নাম দিলাম মনে করো x2 ড্যাশ। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রফলের একটা পার্টিকুলার হাইট এর জায়গাতে আমরা এই পয়েন্টটাতে নাম দিলাম এটা x1, এটা x2, এইভাবে নাম দিলাম। কেন এই এরিয়াটা নিলাম? মূলত আমরা এই ক্ষুদ্র এরিয়া এর আগে বলেছিলাম, আমি একটাতে দেখাচ্ছি। মনে করো আমরা যদি মিডলে এই অংশটুকু কনসিডার করি, মিডলেরটা, এবং এটার নাম দেই সাপোজ x1 ড্যাশ, তাহলে আমাদের মোটামুটি অন এন্ড এভারেজ ক্যালকুলেশনটা আসবে। শুরুরটা নিলাম না, শেষেরটা নিলাম না, তাহলে এই কিছু অ্যাড হবে, কিছু বাদ যাবে। এই জন্য আমরা এমন একটা জায়গায় হাইট গুলি নিব যে জায়গাটা হবে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের মিডল পয়েন্ট বা কাছাকাছি, মিডলের কাছাকাছি। সো এই জিনিসটা আমি যদি তোমাদেরকে স্লাইডে দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা এই x1 ড্যাশ x2 ড্যাশ গুলি কনসিডার করেছি, এইভাবে আপ টু xn ড্যাশ কনসিডার করেছি। দিস ইজ অ্যাকচুয়াল থিওরাম। সো থিওরাম অ্যানালাইসিসটা সামথিং কঠিন হয়, আমরা এই অংশে যাব না। এখন আমরা ডিরেক্টলি যে কাজটুকু করব সেটা হলো এখান থেকে প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের এরিয়াটা বের করব। একটা ক্ষেত্রফলের এরিয়ার ফর্মুলা আমরা জানি। ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি কিন্তু প্রত্যেকটার প্রস্থ কনসিডার করেছি এটা, এই অর্থাৎ প্রত্যেকটা স্ট্রিপের প্রস্থ হলো এত। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? প্রথমটার দৈর্ঘ্যটা হবে f অফ x এর জায়গায় আমরা f অফ x1 ড্যাশ বসাবো, এটা হলো দৈর্ঘ্য। আর এর প্রস্থ হলো ডেল্টা x। প্রথম এরিয়া পেলাম। দ্বিতীয় এরিয়াটা দৈর্ঘ্য কত? f অফ x2 স্টার, প্রস্থ ডেল্টা x। এইভাবে প্রত্যেকটা এরিয়া আমরা পাবো, ছোট 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 এরিয়া, সবগুলো এরিয়া পাবো। এই সংখ্যাটা যখন n হবে এবং n টেন্ডস টু যখন ইনফিনিটি হবে, তখন এটাকে বলা হবে সামেশন, দ্যাট মিন্স টোটাল এরিয়া। সো এরিয়ার যে ডেফিনিশন, এরিয়া A is equals to, ডেফিনিশনটা হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আর আমরা ওই সিগমা নোটেশন ইউজ করলাম যে k এর মান 1 to n। আর হলো প্রত্যেকটা এরিয়া যোগ করব। সো পার্টিকুলার এরিয়া হলো এটা, এটা এটা x1 স্টার x2 স্টার। তাহলে আমরা x1 x2 না বলে xk স্টার বলে ফেলতে পারি। k এর মান 1 2 3 ইনটু ডেল্টা x। তাহলে এই এরিয়ার ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এখানে আমরা এরিয়া এজ এ সাম, অর্থাৎ একটা ডেফিনিশন যে অ্যাপ্লাই করেছি, সেই ডেফিনিশনটা সংক্ষিপ্তভাবে আমাদের মনে রাখতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াগুলির যোগফল এবং n টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, অর্থাৎ স্ট্রিপটা যদি
অনেক ছোট হয়, n এর মান যদি অনেক বড় হয়, ডেল্টা এক্স শূন্যের কাছাকাছি হবে। এই হিসাবে এরিয়া হলো m টেন্ডস টু ইনফিনিটি k ইকুয়ালস টু 1 টু f অফ k স্টার। এই কাজী হাফিজ মিস্টেক করেছো। তাহলে আমরা এখান থেকে যে এরিয়ার ফর্মুলা শিখলাম, প্রত্যেকটা ছোট ছোট স্টেপের যোগফল, এবং এই স্টেপ সংখ্যাটা যদি অনেক বেশি হয় তাহলে আমরা এরিয়া পাবো এবং কোনো মিস্টেক হবে না। সো এই সিগমা নোটেশনে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের যে কাজটুকু করতে হবে সেই কাজটুকুকে আমি এট এ গ্ল্যান্স তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। এট এ গ্ল্যান্স আলোচনাটা হলো, দেখো এত কিছু লাগবে না, আমাদের শুধুমাত্র ইন্টারভেলটাকে, এই যে ডেল্টা এক্স, এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে, আর একটা জিনিস লাগবে, সেটা একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। মনে করো এই পয়েন্টটা হলো এ, আর এই পয়েন্টটা মনে করো বি। ফার্স্ট স্ট্রিপে এ প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ এই জায়গাটা ডেল্টা এক্স। সেকেন্ড স্ট্রিপ এ প্লাস 2 ডেল্টা এক্স। থার্ড স্ট্রিপ এভাবে পারবে না, এই অংশটুকু এ প্লাস ডেল্টা এক্স, এই অংশটুকু হবে এ প্লাস 2 ডেল্টা এক্স, এ প্লাস, আমি নিচে লিখি এ প্লাস 3 ডেল্টা এক্স। এইভাবে ডট 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 বাড়তে বাড়তে ফাইনালি হবে বি এর মান হবে এ প্লাস এন ডেল্টা এক্স। এভাবেই কিন্তু স্টেপটা আমাদের বাড়তে থাকবে। এখন আমরা ওই যে এক্স স্টার অর্থাৎ x1 স্টার, x2 স্টার, x3 স্টার, এই ক্যালকুলেশনটার জন্য 3 ধরনের অ্যাজাম্পশন আছে। আমি অ্যাজাম্পশনটা ওই আগের ফিগারটা থেকে নিয়ে আসি, আবারও আগের ফিগারটা একটু ড্রয়িং করে নেই। মনে করো, আশা করি তোমরা দেখতেছো, এটা হলো লেফট, এই অংশটুকু লেফট, আর এটা হলো রাইট। আচ্ছা সরি, একটু ওকে সরি, এটা হলো লেফট এন্ড পয়েন্ট, লেফট এন্ড পয়েন্ট, লেফট এন্ড POINT, এটাকে বলা হয় রাইট এন্ড পয়েন্ট, RIGST, রাইট এন্ড পয়েন্ট। আরেকটি আছে মিডলে, আমরা আরেকটা পয়েন্ট এন্ড পয়েন্ট আছে, এটাকে বলা হয় মিডল পয়েন্ট। মিডল এন্ড পয়েন্ট হবে স্যার? না না, এটা মিডলে তো এন্ড নাই, মিডল পয়েন্ট না, আচ্ছা তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা ওই যে আগের চিত্রটা থেকে একটা অংশ আনলাম, একটা অংশ এনে এটাকে বললাম লেফট ইন পয়েন্ট, এটা রাইট ইন পয়েন্ট, আর মিডল পয়েন্ট। মিডলের কিন্তু এন্ড নাই, কারণ এই স্টেপের মধ্যে একটা লেফট আর একটা রাইট আর একটা মিডল। ওকে, এই অংশের জন্য আমাদের ফর্মুলাগুলি মনে রাখতে হবে। পরীক্ষায় কোন পয়েন্টকে তুমি কনসিডার করবে সেটা স্পষ্ট বলে দেওয়া থাকবে। আমরা যদি এখন হিসাব করি, সে ফর এক্সাম্পল লেফট এন্ড পয়েন্ট, লেফট এন্ড পয়েন্ট, লেফট এন্ড পয়েন্ট হিসাব করলে ওই যে এক্স কে স্টার ক্যালকুলেশনটা করতে বলেছিলাম, এটাকে এক্সপ্রেস করা হয় k-1 দ্বারা, লেফট এন্ড পয়েন্টকে। আর সেই ক্ষেত্রে এ প্লাস ফর্মুলাটা হবে k-1 ইন্টু ডেল্টা এক্স। এটা লেফট এন্ড পয়েন্টের জন্য এক্স কে স্টার এর ফর্মুলা। আর রাইট এন্ড পয়েন্টের জন্য
রাইট এন্ড পয়েন্টের জন্য এক্স কে স্টারটা হবে এক্স কে স্টার কে এক্সপ্রেস করা হয় রাইট এন্ড পয়েন্টের জন্য এক্স কে, অর্থাৎ লেফট এন্ডের জন্য কে মাইনাস ওয়ান, রাইট এন্ডের জন্য এক্স কে। আর এই ফর্মুলাটা হলো রাইট এন্ডের জন্য এ প্লাস কে ডেল্টা এক্স, এ প্লাস কে ডেল্টা এক্স। আর এই দুইটাকে গড় করলে, অ্যাভারেজ করলে, গড় করে কিভাবে? দুইটা যোগ করে 2 দিয়া ভাগ, তাই না? গড় অঙ্ক আমরা পড়েছি না ছোটবেলা? জি স্যার। হ্যাঁ, ওই যে বলেছিলাম লেফট আর রাইট এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডল পয়েন্টের আমরা ক্যালকুলেশনটা পাবো। অর্থাৎ মিড পয়েন্টের জন্য এক্স কে স্টারের ফর্মুলাটা হবে এই দুটির যোগফলকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ হাফ ইন্টু এক্স কে মাইনাস ওয়ান প্লাস এক্স কে। লেফট ইন্ডে কে মাইনাস ওয়ান, রাইট ইন্ডে কে। আর মিড পয়েন্টের জন্য অ্যাভারেজ, দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ। তাহলে ভাগ করলে আমরা কি পাই? এ 2a কে এ দ্বারা ভাগ করলে হয় এ, সরি 2 দ্বারা, প্লাস কে মাইনাস হাফ ইন্টু ডেল্টা এক্স। তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হলো এ 2a কে 2 দ্বারা ভাগ করলে হয় এ। এখানে কে আর কে, 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় কে, বাট মাইনাস 1 কে 2 দ্বারা ভাগ করলে হয় হাফ ইন্টু ডেল্টা এক্স। তাহলে মিড পয়েন্টের জন্য এক্স কে এর ফর্মুলা হলো এটা, রাইট এন্ড পয়েন্টের জন্য এটা, লেফট এন্ড পয়েন্টের জন্য এটা। এই ইন্টারভ্যাল থেকে একটা স্ট্রিপের এই 3টা ভ্যালু আমাদের কনসিডার করতে হবে। আর আগের কিছুক্ষণ আগে যে ফর্মুলাগুলি দিয়েছি সেই ফর্মুলাগুলি হলো আমাদের এই যে ডেল্টা এক্স এর মানটা কি বলেছি? বি মাইনাস এ বাই এন। আমাদের এইটা মনে রাখতে হবে। আর এরিয়ার ফর্মুলাটা মনে রাখতে হবে। এরিয়া এ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেন সামেশন k ইকুয়ালস টু 1 টু n f of x k স্টার ইনটু ডেল্টা x। অর্থাৎ সিগমা নোটেশন দিয়ে আমাদের লেখাপড়া করতে হলে, ইন্টিগ্রেশন করতে হলে এই ডেল্টা এক্স এর ডেফিনিশন, এরিয়ার ডেফিনিশন, এখানের যে টার্ম আছে এক্স কে স্টার, এই এক্স কে স্টার 3 ভাবে হয়। লেফট এন্ড পয়েন্টের একটি, রাইট এন্ড পয়েন্টের একটি, মিডল পয়েন্টের একটি। বুঝাতে পেরেছি? আমরা অধিকাংশ সময় প্রশ্নে লেখা থাকবে রাইট এন্ড পয়েন্ট ইউজ করো। রাইট এন্ড পয়েন্ট হলো এটা এ প্লাস কে ইন্টু ডেল্টা এক্স। অনেক সময় লেফট এন্ড পয়েন্ট, অনেক সময় মিড পয়েন্ট। আমি তোমাদের স্লাইডে 2টা অঙ্ক 2 নিয়মে করে দেখিয়েছি। একটি হলো রাইট এন্ড পয়েন্ট আর একটি হলো মিড পয়েন্টে। হয়তোবা তোমরা কি করেছো বা ইত্যাদি ইত্যাদি কিছুই বুঝোনি। সো ওই দুটা বাদ দিয়ে আমি এখন তৃতীয় স্লাইড থেকে যে কোনো একটি অঙ্ক আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। আর কি এটা আর কি জানার জন্য প্রশ্নটা এই টাইপের। এছাড়া স্লাইডের মধ্যে আরো কিছু ছোট ছোট ক্যালকুলেশন আছে এবং সেই ক্যালকুলেশন গুলো আশা করি তোমরা পারবে এবং নিজেরাই করবে। আর এই ক্যালকুলেশন রিলেটেড প্রবলেমস গুলি আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাবো বলে ওই ছোট আইটেমস গুলি আর দেখাচ্ছি না। আচ্ছা, আমি একটি প্রবলেম নিচ্ছি। একজন কিসের ছবি পাঠালেন? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। কালিটা বেশি সুবিধার পড়েনি। মাইক্রোফোন বন্ধ করার জন্য বিনীত অনুরোধ করছি।
প্রশ্ন করে আবারও বন্ধ করে ফেলবে। আমাদের প্রশ্নটি হলো এই টাইপের, question, use the definition of, use the definition of area under a curve কোন একটা কার্ভের আন্ডারে with x k star, যে x k star এর কথা কিছুক্ষণ আগে বলেছি, as রাইট ইন পয়েন্ট হতে পারে, মিডল পয়েন্ট হতে পারে, লেফট ইন পয়েন্ট হতে পারে, তিনটা হতে পারে। আমি এখন মিড পয়েন্ট দিয়ে করি, as midpoint, as midpoint of each subinterval of each subintervals to find the area, to find the area under the curve suppose y equals to f of x equals to একটা ফাংশন দেওয়া আছে, মনে করো 4 minus 1/4 x স্কয়ার, এবং সীমানা দেওয়া আছে 0 থেকে 3। এই গ্রাফটার দেখো মিড পয়েন্ট ইউজ করে, প্রত্যেকটা সাব ইন্টারভেলের মিড পয়েন্ট ইউজ করে এরিয়া আন্ডার কার্ভ এই গ্রাফের এই সীমানার মধ্যে আমরা বের করব। তাহলে আমাদের বেসিক্যালি যে ডেফিনিশনস মনে রাখতে হবে, মিড পয়েন্টের যে ফর্মুলা সেই ফর্মুলাটা, আর সাব ইন্টারভেলের যে ডেফিনিশন, আমি এট এ গ্লান্স তোমাদেরকে যদি বলি কি কি লাগবে, সেটা হলো প্রথমত লাগবে ডেল্টা এক্স এর মান বি মাইনাস এ ডিভাইডেড বাই এন, তারপরে লাগবে এক্স কে স্টার ফর লেফট মিড পয়েন্ট, মিড পয়েন্টের জন্য আমরা শিখেছি এ প্লাস কে ডেল্টা এক্স, আর লাগবে এরিয়া, এ সমান লিমিট n tends to infinity summation k equals to 1 to n f of x k star delta x। স্যার মিড পয়েন্টে মাইনাস হাফ কে, না, মিড পয়েন্টে মাইনাস হাফ, আমি ভুল করেছি না? ইয়েস, মনে হয় ভুল করেছি, কে মাইনাস হাফ, তাই না? এরকম না? থ্যাংক ইউ, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আর হলো রাইট ইন পয়েন্ট হলে কে এক্স, আর লেফট ইন হলে কে মাইনাস 1। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের এই অঙ্কটা পারতে হলে এই তিনটা ফর্মুলা লাগবে, আর এই তিনটা ফর্মুলাই রাফলি তোমাদেরকে থিওরিটা একটু করে বোঝানোর চেষ্টা করেছি। থিওরি যতটুকু বুঝি না বুঝি, আমাদের এগুলি মনে রাখতে পারলে কিন্তু আমরা অঙ্কটা সলভ করতে পারবো। চলো অঙ্কটাতে যাচ্ছি আমরা। কে যেন কথা বলতেছো, আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা দেখো মাইক্রোফোন মিউট করে দেন স্যার। হ্যাঁ দিচ্ছি। নাম হচ্ছে রাজন মনে হয়। ক্লাসে ঢুকে বারবার কিন্তু অনেকেই আনমিউট করে ফেলছে, এটা আসলে সমস্যা হয়। আসো এবার সলিউশন। গিভেন দ্যাট, এই প্রশ্ন থেকে আমরা যে ইনফরমেশনস গুলি পেলাম সেগুলি, এগুলি আমাদের মনে রাখতে হবে।
আমরা মুছে দিলাম, প্রয়োজনে আবার নিয়ে আসবো। a equals to 0, b equals to 3, and f of x equals to 4 minus 1 by 4 x square, এগুলি আমাদের দেওয়া আছে। তাহলে let delta x equals to b minus a divided by n, that is b কত 3 minus 0 divided by n, that is 3 by n, এই হলো delta x. For midpoint x star, x কে স্টারের ফর্মুলাটা আমরা শিখেছি a plus k minus half into delta x, এরকমটা শিখেছি না? মিড পয়েন্টের জন্য x কে স্টারের ফর্মুলা আমরা এটা কিছুক্ষণ আগে শিখেছি। এখন মানগুলি বসিয়ে দেই। এর মান 0, k minus half delta x, আর delta x এর মান 3 by n। আচ্ছা, তার মানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3k by n মাইনাস 3 by 2 into 1 by n, আমরা গুণ করে দিলাম 3k by n minus 3 by 2 1 by n। এটা কিসের মান? এটা হলো xk স্টার। এখন আমাদের ফর মিড পয়েন্টের জন্য এই আইটেমসটা বের করলাম। এখন এরিয়ার ফর্মুলাটা বসাতে হবে। নাও এরিয়া ইকুয়ালস টু হোয়াট? তিনটা আইটেম, তিনবার আমরা সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। দেয়ারফর area A is equals to limit n tends to infinity summation k equals to 1 to n f of x k star delta x, এমনটা না? জি। এখন আমরা পর্যায়ক্রমে মান বের করতে হবে। f of x k স্টারের মান কত? আমাদের তো দেওয়া আছে f of x, এই x এর পরিবর্তে আমরা x k স্টার ব্যবহার করব। তাহলে কত আসে দেখো, লিমিট n tends to infinity k equals to 1 to n, এর মানটা কে বলতে পারবে? আসবে কোথা থেকে? এই এখান থেকে। তাহলে 4 minus 1 by 4 আমরা পাচ্ছি 4 minus 1 by 4 x k স্টার স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো এই মানটা। ওই যে 4 minus 1 by 4 x স্কয়ার, এটা হবে x k স্টার স্কয়ার। আর ডেল্টা x, তো ডেল্টা x এর মান বাই n, 3 by n। এখন এই জায়গাটা আমরা সাজিয়ে যোগ বিয়োগ করে রেজাল্টটা তৈরি করব। উপরে মুছে দিচ্ছি, আমাদের কাজ প্রায় শেষ। এর আগে বলে নিচ্ছি, যেটা তিনটা ফর্মুলা তো দিয়েছিলাম, কিন্তু এরকম যদি হয়, সে ফর এক্সাম্পল সামেশন k equals to 1 to n শুধুমাত্র 5, এর রেজাল্ট কত? তার মানে কি জানো? মানে হলো এটা এইভাবে লেখা যায় যে 5টাকে আগে নিয়ে আসলাম, k equals to 1 to n, এটা 1, অর্থাৎ 5 5 5 5 5। আর এটাকে এখানে যদি না বুঝে এইভাবে দেওয়া যায় যে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 5, সবগুলো থেকে যদি 5 কমন নেই, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1। এখানে n সংখ্যক 1 আছে, n সংখ্যক 1 এর যোগফল হবে n। 100টা একের যোগফল কত? 100 না?
কি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে জি, স্যার। n সংখ্যক 1 এর যোগফল হবে n, যেহেতু n সংখ্যক 1, n আছে 1 আছে n সংখ্যক, এই যে n সংখ্যক এই ডট ডট মানে হলো 5, n সংখ্যক 5, তাহলে একটা রেজাল্ট যদি 5 কনস্ট্যান্ট হিসেবে থাকে সামেশনের রেজাল্টটা হবে 5n। এই কনসেপ্টটাও কিন্তু আমাদের অঙ্কে আসবে, এজন্য আমি আগে থেকেই তোমাদেরকে একটু করে দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। চলো, এটা কিন্তু সাইড নোট। এবার মূল অঙ্কে আসি। সরি, আসসালামু আলাইকুম। তোমরা আছো? জি জি, থ্যাঙ্কস। হ্যাঁ বলো। আমরা তাহলে এই লাইনটা আবার উপরে লিখতেছি এবং এই সামেশনটা যেহেতু মিডলে মাইনাস সাইন আছে আমরা দুই ভাগে ভাগ করে দিচ্ছি। তাহলে or area is equals to limit n tends to infinity 4 into 3 12 by n, আর তাহলে এখানে কত আসে k equals to 1 to n, রেজাল্ট হলো 12 by n। প্রথম অংশটুকু আমরা নিয়ে আসলাম, মাইনাস limit n tends to infinity k equals to 1 to n, আর এগুলো মাল্টিপ্লাই করলে হচ্ছে 1 by 4, that is 3 by 4 n, আর আছে x k স্টার স্কয়ার। আমরা জাস্ট দুই ভাগে ভাগ করেছি। এখানে খেয়াল করে দেখো সামেশনের মধ্যে কিন্তু k নাই, তো 12 by n একটি কনস্ট্যান্ট টার্ম। এই 12 by n টাকে আমরা সামেশনের বাইরে বের করে ফেলতে পারি। তাহলে আমাদের থাকে কি 12 by n, সরি লিমিটটা শুরুতে রাখতে হবে যেহেতু n লিমিটের মধ্যে আছে, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 12 by n, আর এদিকে আছে সামেশন k ইকুয়ালস টু 1 টু n, আর থাকবে 1, কারণ পুরোটুকুই তো নিয়ে আসলাম তাহলে কিছু তো থাকবে, সেটা হলো 1, যা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। দ্বিতীয় পোরশনের জন্য আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে দেখো 3/4n, 3/4n আমরা নিয়ে আসলাম, আর কি থাকে হিসাব করে আমরা কি পেলাম, এখান থেকে 3/4n নিয়ে আসলাম, আর থাকে সামেশন k equals to 1 to n xk স্টার স্কয়ার। আচ্ছা, এখন এই জায়গায় মিড পয়েন্টের জন্য xk এর যে ফর্মুলাটা ছিল সেটা বসাতে হবে। আমরা কিন্তু xk এর যে ফর্মুলা বের করে রেখেছিলাম না, হ্যাঁ এই ফর্মুলা এই xk এর মানটা বসাইনি, এখন মানটা বসাতে হবে, মানটা বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে। আমরা লিমিট একটু বড় হয়ে গিয়েছে, আমরা আগে থেকে একটু চিন্তা করলে ছোট হয়ে যাইতো, আর এই রেজাল্টটা হবে n, এই সামেশন ভ্যালুটা যে n কিছুক্ষণ আগে দেখিয়েছি, মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3/4n xk স্টার এর মান এই যে xk স্টার, তাহলে 3k by n k equals to 1 to n, আর এখানে আসতেছে 3k by n minus 3/2 into 1 by n a whole square। xk স্টার আমরা xk স্টার পেয়েছিলাম, এটা এর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। এখন প্রথম অংশটুকু আমরা খুব সহজেই পেয়ে গেলাম, আর দ্বিতীয় অংশটুকু একটু লম্বা করে করতে হবে। তাহলে এখানে n n ক্যান্সেল, থাকে 12, লিমিট বসানোর সুযোগ নাই, দেয়ারফর রেজাল্ট ইজ 12 মাইনাস এই অংশটুকু
limit n tends to infinity 3/4n a square minus 2ab plus b square। এখানে কিন্তু ফর্মুলা করতে হবে। ফর্মুলা যদি করি আমরা তাহলে k equals to 1 to n 9/n square into k square 9/n square into k square minus এটা হবে 9/s square minus 2ab plus b square, তাহলে 2 cancel 9k/n square 2ab, তাহলে 2 cancel 3 আর k n square plus b square plus 9/4 into 1/n square s square minus 2ab plus b square এর ফর্মুলা করেছি। এখন আসো k স্কয়ার এর একটা ফর্মুলা আমরা দিয়েছিলাম, k এর একটা ফর্মুলা দিয়েছিলাম, কনস্ট্যান্টের একটি ফর্মুলা, তিনটা ফর্মুলা আমাদের এখানে বসানো লাগবে। তাহলে প্রথম অংশটুকু আমরা পেয়ে গেলাম খুব সহজেই 12, আর এই অংশটুকু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3/4n। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম 9/n স্কয়ার ইনটু সামেশন অফ k স্কয়ার। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে সামেশন অফ k স্কয়ারের রেজাল্ট হলো n plus 1 twice n plus 1/6। তাহলে সামেশন অফ k স্কয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দিই। এটা হবে n plus 1 twice n plus 1/6। সংক্ষিপ্তভাবে করতেছি, পরের অংশে 9/n স্কয়ার minus 9/n স্কয়ার সামেশন অফ k, সেই রেজাল্টটা বলেছিলাম। তোমরা কথা বললে কিন্তু বিশেষ করে মৌলিক কথা বলছো কেন, কঠিন জিনিস। এটা হবে n plus 1/2 k এর জন্য, আর পরের অংশতে কোনো প্রকার k নাই, তিনটি টার্ম খেয়াল রাখতে হবে, k স্কয়ার k আর কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের জন্য শুধু n আসে, তাহলে আমাদের আসবে প্লাস 9/4 n স্কয়ার ইনটু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালুটা আসবে n। আমি এই লাইনটা সংক্ষিপ্ত করেছি, কিন্তু তোমাদেরকে রেড কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি সামেশন অফ k স্কয়ার এর মান এটা, সামেশন অফ k এর মান এটা, আর সামেশন অফ 1 এর মান হলো n। এখন আমরা এই সবগুলি যোগ বিয়োগ গুণ করে লিমিট অ্যাপ্লাই করব। তাহলে প্রথম রেজাল্টটা তো 12 পেয়েছিলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, গুণ করে দেই সবগুলো। তাহলে দেখো 3 এটা কত, 3 আর 9 27 আর 6 4। আমরা যদি ক্যালকুলেটর দিয়েও ক্যালকুলেশন করি তাহলে কি থাকে দেখো, 27/24, তাহলে 27/24 মানে হলো তোমার 9/8। তাহলে আমরা পাচ্ছি 9/8 প্রথম অংশটার কনস্ট্যান্ট ভ্যালু। n স্কয়ার n কিউব, আর এদিক থেকে যদি n কমন নেই তাহলে আমরা কি কি পাবো, পাবো 1 plus 1/n আর পাবো 2 plus 1/n। প্রথম অংশের জন্য এই সবগুলো হিসাব নিকাশ করলে এরকম একটা টার্ম পাবো। এবার আসো দ্বিতীয় অংশের জন্য কি কি পাই, মাইনাস 9/2 আর হলো আছে 3/4, 3 নং 27/8 27/8, আর এখানে n স্কয়ার, এখানে n কিউব, তাহলে উপরে ছিল n স্কয়ার, থাকবে 1/n আর হলো 1 plus 1/n, এইটা থাকবে, কারণ এখানে n কিউব আর উপরে আছে n স্কয়ার, এই মিলাতে হবে।
আচ্ছা, সর্বশেষ যে টার্মটা n স্কয়ার n কাটা গেলে 1/n, এই 1/n আর এই 1/n 1/n স্কয়ার হবে, আর কনস্ট্যান্ট হবে 27/16, তাহলে প্লাস 27/16 ইন্টু 1/n স্কয়ার। আমি এই প্রত্যেকটা ভেঙে 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 এইভাবে করেছি, তোমাদের কিন্তু গবেষণা করে ভেঙে ভেঙে আনতে হবে যে কিভাবে হলো। এখন আমরা ফাইনাল লাইনে লিমিট বসাবো, তাহলে লিমিট বসালে ক্যালকুলেশন করলে কত হয় দেখো। দেয়ারফর এরিয়া a ইকুয়ালস টু, প্রথমটা আমরা পেলাম 12 মাইনাস, এখানে তোমাদের আমি সম্ভবত পড়িয়েছিলাম লপিটালস রুল পড়ানোর সময় বলেছিলাম 1/n, n টেন্ডস টু ইনফিনিটি, এই মানটা কে পারো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এর রেজাল্টটা কত বলো তো? সংক্ষিপ্তভাবে 1/infinity রেজাল্ট কত? স্যার 0। ভেরি গুড, এটা জানতে হবে আমাদের। তার মানে এটা 0, এটা 0, এটা 0, ওইটাও 0, সবই তো 0, তাহলে থাকে কি? থাকে যা তাই আমরা লিখবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9/8, 1 প্লাস 0 আর হলো 2 প্লাস 0 মাইনাস এইখানে 27/8 ইন্টু 0 আর তারপরে 1 প্লাস 0 প্লাস 27/16 ইন্টু 0, অর্থাৎ অনেকগুলো 0 আসছে। তাহলে তো এগুলো 0 হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, সব 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি? থাকতেছে স্যার লাস্টের লাইনটা একটু আরেকবার বুঝে দিন। এই লাইনটা, হ্যাঁ স্যার। এটা এই লাইনটা হলো n স্কয়ার মাল্টিপ্লাই করলে হয় n কিউব নিচে, আবার এখানে আছে n n n, উপর থেকে প্রত্যেকটা টার্ম থেকে n কমন নিলে n কিউব, তো n কিউব কাটা, তাহলে দ্বিতীয় টার্মে n তো দুই জায়গায় ছিল না, প্রথম থেকে n কমন নিলে 1 প্লাস 1/n যেহেতু ছিল না, দ্বিতীয়টা থেকে থাকে 2 প্লাস 1/n যেহেতু ছিল না, তাহলে n n n n কিউব, ওই n কিউব n স্কয়ার আর n n কিউব কাটা, অর্থাৎ লঘিষ্ঠ করা, ছোট করা ক্যালকুলেশন করে। সেই ক্যালকুলেশন গুলি আমি একটু ড্রপ দিয়েছি, তোমাদের এগুলি ভেঙে ভেঙে বুঝতে হবে স্যার এটি কিভাবে হলো, দেখি পারি কিনা। অবশ্যই আসবে, হ্যাঁ, কনস্ট্যান্ট ক্যালকুলেশন, এটা হিসাব নিকাশ করে দেখতে হবে। একইভাবে দ্বিতীয় টার্মের বেলা এখানে আছে n স্কয়ার, এখানে n n কিউব, বাট উপরে আছে n স্কয়ার পাওয়া যাবে সর্বোচ্চ এখান থেকে, তাহলে n স্কয়ার যদি পাওয়া যায় তাহলে 1/n থেকে যাবে আরেকটি, আর এখান থেকে থাকবে 1 প্লাস 1/n। থার্ড টার্মে কিছুই থাকতেছে না, 1/n, আর এখানে আছে 1/n 1/n, অন্য কিছু থাকতেছে না। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 12 মাইনাস 9/4, 8 আর 2 কাটাকাটি করতে হবে 4, এবং হিসেব করলে আমরা কত পাচ্ছি? 12 মাইনাস 9/4, অর্থাৎ আমাদের রেজাল্ট আসে 39/4, which is our answer. অঙ্কটা একটু কঠিন, আমি আবার বলছি, আমি এই টাইপের একটি অঙ্ক করে একেবারে ইন ডিটেইলস আরো ভেঙে ভেঙে তোমাদেরকে শেয়ার করে দিব যেন তোমরা বুঝতে পারো, কারণ এই জায়গাগুলি একটু সংক্ষিপ্ত করেছি। এই সংক্ষিপ্ত জায়গাগুলি কিভাবে এক্সপান্ড করলে কি রেজাল্ট আসে আমি একটা অঙ্ক আরো ভালো করে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেব। আর আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল, আমরা যে টপিকের উপরে কাজ করতেছিলাম, সেটা যদি ডাইরেক্ট অর্থাৎ নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন করি, আসলে সেটা কত ছিল? 0 to 3 4 মাইনাস 1/4 x স্কয়ার, এটাই কিন্তু ছিল। তাহলে এটা হয় 4x মাইনাস x কিউব বাই 12, এরকম ছিল x কিউব বাই 12। তাহলে 0 to 3 3 4 12 মাইনাস 27 27/12,
তো 27 কে 3 দ্বারা ভাগ করলে হয় 9 আর 3 দ্বারা ভাগ করলে হয় 4, তাহলে 12 মাইনাস 9/4। তো 12 মাইনাস 9/4 তো আমরা এখানে পেয়েছি না, তার মানে 39/4। আমরা যে অঙ্কটা সিগমা নোটেশন দিয়ে ক্যালকুলেশন করেছি সেটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করলে কিন্তু একই রেজাল্ট আসে। তাহলে আমরা এতক্ষণ যে শিখলাম সিগমা নোটেশন দিয়ে, চলো মিড পয়েন্ট ছাড়া এখন রাইট ইন পয়েন্ট, সম্ভবত আমরা এই অঙ্কটা কি কোনটা দিয়েছিলাম, মিড পয়েন্ট, রাইট ইন পয়েন্ট বা লেফট ইন পয়েন্ট দিয়ে আমরা করতে পারি। তোমাদেরকে এখন স্লাইডে একটা অঙ্ক দেখাবো, আশা করি পারবে। আর স্যার প্রেজেন্ট কি চ্যাট বক্সে দিয়ে দিব? না না না, এখন না, আর একটু পরে। স্যার আজান দিয়ে দিচ্ছে স্যার, নামাজে যেতে হবে। হ্যাঁ যাবে যাবে, আমি একটু হোল্ড করো, আমি প্রেজেন্ট নিব 30 সেকেন্ডের মধ্যে। আচ্ছা, তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। দেখো এই শেয়ারে কিন্তু বলা আছে এজ দা রাইট ইন পয়েন্ট। রাইট ইন পয়েন্টের জন্য এক্স কে স্টারটা কিন্তু এরকম, তাই না? তো কখন আগে দেখি, জি স্যার। আর ডেল্টা এক্স তো আগের মতোই। সো এখানে প্রথমে যে কাজটা করেছে, মূল ডেফিনিশনটা ইউজ করে নাই, ওই লিমিট ছাড়া অংশটুকুর মান আগে বের করেছে। মেসেজ ক্লিয়ার? আমি তো একবারে মূল ডেফিনিশন বসিয়ে ফেলছি, নো প্রবলেম। আমি প্রয়োজনে ভেঙে ভেঙে আবার দেখাবো। সো লিমিট ছাড়া মানটুকু ক্যালকুলেশন করেছে, দেন এক্স কে স্টারের মানটা বসিয়েছে, উপর থেকে বসিয়ে ফর্মুলা করেছে, কে স্কয়ারের ফর্মুলাটা এখানে বসিয়েছে। তারপরে দেখো প্রত্যেকটা টার্মের মধ্য থেকেই এন এন কাটা গেছে, যেমন এন এন কাটা গিয়েছে, এখান থেকেও কাটা যায়, কাটা গেলে থাকে এই টার্মটা, এখান থেকেও কিন্তু কাটা যায়, কাটা গেলে থাকে এই টার্মটা। এটাই আমি কিন্তু সংক্ষিপ্তভাবে দেখিয়েছি। হ্যাঁ, সো জি স্যার। এই রেজাল্টটার উপরে ফাইনালি লিমিট অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করেছে। মানে এরা একটু সংক্ষিপ্ত করেছে, আমারটা তো মূল ডেফিনিশনটা বারবার আমরা লিমিট লিখেছি, ওনারা বারবার করেনি। আমরা পরবর্তীতে এইভাবে করব, কোনো সমস্যা নাই। ফাইনালি আমরা লিমিট বসাবো। তো লিমিট বসানোর পরে এইটা 0 আসে, এইটা 0 আসে, তাহলে থাকে কি, এই যে 1/3। এখানে দেখতে তো অঙ্কটা ছোটই লাগতেছে, তবে তোমরা করবে, করার পরে বুঝতে পারবে যে এখানে কোনো সমস্যা আছে কিনা। স্যার ওই অঙ্কটা তো স্যার আমরা ভেঙে ভেঙে করছি, আমরা যদি এরকম শর্ট ভাবে করি তাহলে তো হবে স্যার, তাই না? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার আসো পরবর্তীতে যে আরেকটি অঙ্ক, এইটাতে নিয়েছি আমরা মিড পয়েন্ট অফ ইচ সাব ইন্টারভ্যাল। সো মিড পয়েন্টের জন্য আমাদের এক্স কেটা যে কেমন হয়, এরকম হয় না? জি জি স্যার। না ওগুলো পালগা গেছে গা, খাওয়া নেই। সো এই মিড পয়েন্টের ক্যালকুলেশন ধরে আমাদের বসিয়ে দিতে হবে। কে যেন কথা বলতেছে, আরে কানারে মনে করে খাদ্য মনে করে খানা আনছে গা। ভাই ফাহিম ভাই। এই ফাহিম কি অবস্থা? সরি সরি। আচ্ছা এবার আমরা মিড পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করেছি এবং এক্স কে এর মানটা মূল ডেফিনিশনে বসানো হয়েছে, বসিয়ে কিন্তু ক্যালকুলেশন করে ব্রেকডাউন করে করে ছোট ছোট কাজ করা হয়েছে। দেন একটা জিনিস খেয়াল করো, প্রথম অংশে কোনো কে নাই, আমরা প্রথম অংশে পেয়েছি কনস্ট্যান্ট, দ্বিতীয় অংশে আছে কে স্কয়ার, তৃতীয় অংশে আছে কে, চতুর্থ অংশে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট থাকলে এক হিসাব, আর কনস্ট্যান্ট না থাকলে এক হিসাব, তাই তো? সো এর উপরে ভিত্তি করে লিমিট অ্যাপ্লাই করার পরে প্রথম অংশ থেকে আসবে 1, এই 1 এসেছে, এটা অনেক ভেঙে ভেঙে করা হয়েছে। দ্বিতীয়টা এসেছে সামেশন অফ কে স্কয়ার, তৃতীয়টা সামেশন অফ কে, চতুর্থটা হোক কনস্ট্যান্ট। এইভাবে লিমিট বসিয়ে হিসাব নিকাশ করে এটা 18 বের করা হয়েছে। তাহলে আমরা দুইটি মেথডের অঙ্ক মোটামুটি দেখালাম। আর তোমাদের হ্যাঁ তোমাদের মানে লেফট ইন পয়েন্ট বা রাইট no ইন problem, পয়েন্ট you can apply left in point, right in point, সবই করতে পারবে। মানে ফর্মুলা ব্যবহার করে করতে পারবো না?
প্রত্যেকটা প্রশ্নে জনের আলাদা আমি আলাদা সংক্ষিপ্ত বলি, শোনো, প্রশ্নে যা থাকবে তাই করতে হবে। যেমন এখানে রাইট ইন পয়েন্ট অ্যাপ্লাই করে বইয়ের এই অঙ্কগুলি করতে বলা হয়েছে। আমি এখান থেকে তোমাদের এই 38 নম্বর অঙ্কটা এইমাত্র করলাম, তবে আমি 38 নম্বর অঙ্কটা করেছি মিডল পয়েন্ট দিয়ে, খেয়াল করেছ? আমি কিন্তু রাইট ইন পয়েন্ট দিয়ে করিনি, মিডল পয়েন্ট ক্যালকুলেশন করে 38 নম্বর অঙ্ক করেছি। যদিও এখানে প্রবলেম আছে 6টি, বাট হেয়ার দেয়ার আর 3 into 6, 18 প্রবলেমস। রাইট ইন পয়েন্ট, মিড পয়েন্ট অর লেফট ইন পয়েন্ট, যে কোনো ভাবেই করি না কেন, উই উইল গেট দ্য সেম রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটি অঙ্ক বোর্ডে করানোর চেষ্টা করেছি, আর দুটি অঙ্ক স্লাইডে সামান্য দেখিয়েছি। এর উপরে ভিত্তি করে এই যে 6টি অঙ্ক তোমাদের দেওয়া আছে, এই 6টি অঙ্ক তোমরা অবশ্যই চেষ্টা করবে। আর পাশাপাশি কিছু জিনিস আছে, দেখো সেগুলি আমি তো বলিনি, একটু করে 2 মিনিট বলে দিচ্ছি, আমরা 8টার আগে ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। দেখো আমি ওই সামেশন, সিগমা নোটেশন, থিওরাম সবকিছু কিন্তু মোটামুটি সামান্য সামান্য আলোচনা করেছি, মূল ডেফিনিশন সহ। তো এখানে তোমরা যে কাজটুকু করবে সেটি হলো এই আইটেমস গুলি বের করার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। এই আইটেমস গুলি যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, আমার মনে হয় জিনিসগুলি আমাদের ইজি হবে। যেমন সামেশন অফ i সমান 1 to 6 1/i, এর মানে যেই কথা, আর সামেশন অফ j সমান 1 to 6 1/j একই কথা। ডেফিনিশন অফ প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল এর মতো, অর্থাৎ i j n যাই বসাই মানের কোনো পরিবর্তন হবে না, রেজাল্ট হবে এইটাই। আবার k এর মান 2 থেকে 2, অর্থাৎ k এর মান কিন্তু শুধু 2 কিউব হবে। আবার k এর মান i এর মান 1 থেকে 1, মানে একটা মান, বুঝা যাচ্ছে? যেমন j এর মান 0 থেকে 2, কয়টি মান? 3টি মান। 0 থেকে 2 3টি মান, ঠিক আছে? 0 1 2 3টি মান। এভাবে যেমন i এর মান 1 to 5 5টি মান, j এর মান 0 to 4 5টি মান, k এর মান 3 to 7 5টি। এই তিনটা একই কথা। এই জিনিসগুলি তোমরা একটু ক্রস চেক দিবে যে স্যার যে এগুলি দিল বই থেকে ঠিক আছে কিনা আমরা একটু দেখি, এবং পরবর্তীতে এই আইটেমস গুলি বের করতে হবে। কিন্তু ইভালুয়েশন করবে, ইভালুয়েট করবে। তাহলে কে স্কয়ারের জন্য ফর্মুলা আমি দিয়েছি এবং কে এর জন্য কিন্তু ফর্মুলা দিয়েছি। ওই ফর্মুলায় আপার লিমিট n বসিয়ে নিবে। আমাদের ছিল n n+1 twice n+1 ডিভাইডেড বাই 6, তাই না? আর এই কে এর বেলায় ছিল n n+1/2। ক্যালকুলেশন করে এই রেজাল্টটা আসে কিনা দেখবে। এগুলি কিন্তু আমাদের পরবর্তী যে সিটি হবে, সিটিতে এই টাইপের কিছু ইভালুয়েশন ছোট ছোট অঙ্ক থাকবে, তবে বড় অঙ্কটা কিন্তু থাকবে না। আস্ত অঙ্ক সিটিতে থাকবে না, ফাইনাল পরীক্ষায় থাকবে, কারণ এত বড় অঙ্ক তো সিটিতে হয় না। এরপরে একইভাবে এই পোরশনটুকু কিন্তু আমরা আজকে করেছি a+b²। তাহলে প্রথমে ফর্মুলা বানাতে হবে, ফর্মুলা ভেঙে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে কিভাবে করেছে তোমরা দেখে নেবে। এখানে যে জিনিসটা করেছে 1 থেকে n, তো 4 স্কয়ার 5 স্কয়ার ইত্যাদি ইত্যাদি করে, তারপরে কয়েকটা টার্মের ঘাটতি আছে, ওই ঘাটতি টার্মটা যোগ করে আবার বিয়োগ করে দিয়েছে। এইভাবে করেছে। ইচ্ছা করলে ঘাটতি টার্ম না করে আমরা ফর্মুলা করে প্রত্যেকটা ফর্মুলার ক্যালকুলেশন ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবো এবং সেম রেজাল্ট আমরা পাবো। সো আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদেরকে আগের পেজটা একটু যাবেন আবার? হ্যাঁ, আবার বলো। আগের পেজটা একটু যান, আগের পেজটা। হ্যাঁ 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 বলো। এখানে যে 4 স্কয়ার কিভাবে হলো আর কি একটু যদি বলতেন। 4 স্কয়ার? না না, এটার আগে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে 4 স্কয়ার আসলে কেমনে? 4 স্কয়ার 5 স্কয়ার। কে এর মান কত? 1 থেকে n। তো কে এর মান যদি 1 বসাও, 3 + 1 কত হয়? 4। বুঝতে পারছি, ঠিক আছে, তারপরে বুঝতে 2 পারছি। বসালে 5। হ্যাঁ, এইভাবেই ঠিক একটু চিন্তা করলে আসবে। আসলে লেখাপড়া মানে হলো চিন্তা করা, গবেষণা করা, কিভাবে আসলো না আসলো এগুলো দেখা।
সো আমরা আজকে কেবলমাত্র একটা টপিক আলোচনা করার চেষ্টা করেছি, এটা তোমরা চেষ্টা করবে। আর এখন খুব দ্রুত সকলেই চ্যাট বক্সে আইডিটা লিখো, সকলেই লিখো। এই মুহূর্তে আছো তোমরা 30%। জি, 30 সেকেন্ডস এর মধ্যে লিখো। জি আচ্ছা, আজকে যে পরীক্ষাটা হবে এটা কি ইন্টিগ্রেশনের উপরে তো হবে না? জি, আজকের পরীক্ষাটা হবে এই ইনডেফিনিট ইন্টিগ্রালস এবং আগে যে পরীক্ষাটা দিয়েছিলা ওই পরীক্ষার মডেল অনুযায়ী, ঠিক আছে? আর তোমাদের ওই পরীক্ষার সিলেবাসটা তো এবং ওইটা তো অন করা ছিল না। স্যার আমাদের লিংকটা তো মনে হয় দেওয়া আছে নাকি? হ্যাঁ, লিংকটা আমি আবারও দিয়ে দিব, তবে 9টার আগে ওপেন হবে না, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই যে স্যার লিমিট এক্স n টেন্ডস টু ইনফিনিটি দিছেন স্যার, ওইটা হ্যাঁ। কি আগের কোনো ফর্মুলা থেকে আসছে না কি? এটা এটা আমি বুঝি না, basic- প্রথম দিকে ছিলাম না। ও এই জন্যই তুমি রেকর্ডিংটা দেখতে হবে, এটা হ্যাঁ। হলো মূল ডেফিনিশনে এটা ছিল। ঠিক আচ্ছা আছে? স্যার ঠিক আছে, না ওই স্যার প্রথম দিকে নেটে একটু সমস্যা ছিল, এই কারণে ঠিক, বুঝি নাই স্যার। ঠিক